আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাওলা আলী বলেছিলেন, আল্লাহ মানুষকে তৈরি করেছে ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছে ব্যবহারের জন্য। কিন্তু এই টোকাই সমন্বয়গুলা 5 আগস্টের সময় এই মানুষকে ব্যবহার করেছে। এই মানুষকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসেছে এবং এই টোকাই সমন্বয়গুলা উপদেষ্টা হয়েছে। এরা এখন মানুষের তৈরি বস্তু টাকাকে ভালোবেসে এই 16 মাস উপদেষ্টার পদে ছিল। উপদেষ্টার পদে বসে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এই আসিফ মাহমুদ গতকালকে পদত্যাগের পরপরই বিভিন্ন জন সংবাদ মাধ্যমে এসে বলতে শুরু করে দিয়েছে 10% উপদেষ্টা ছিল এই আসিফ মাহমুদ। তার মন্ত্রণালয়ের মধ্যে যে কোনো কাজ নিয়ে গেলে তাকে 10% দিয়ে কাজগুলো করতে হতো। এই পুচকি পোলা পাইন, এই দুধের বাচ্চার পোলা পাইন আমাদেরও অনেক ছোট হবে, 5-6 বছরের, এরা উপদেষ্টা পদে বসে পুরা মন্ত্রণালয় ধ্বংস করে দিয়েছে। এই দেশটা ধ্বংস করে দিয়েছে জনগণকে 5 আগস্ট ব্যবহার করে নামিয়ে। এটাই বাস্তবতা। এখন সকল কিছু উল্টো হয়ে গিয়েছে। আমরা মানুষের তৈরি টাকাকে ভালোবাসছি এবং আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি। এটাই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তবতা। এখন এই টোকাই সমন্বয়ক এবং এই টোকাই আসিফ মাহমুদ এনসিপিতে যোগদান করার চেষ্টা করেছিল, কিন্তু এনসিপি এখন এই টোকাই আসিফ মাহমুদকে তাদের দলে নিবে না। সে যে পরিমাণ দুর্নীতি করেছে সকল কিছু এখন মিডিয়াতে ভেসে উঠছে। কারণ এনসিপি যদি তাকে তাদের দলে নেয়, এনসিপিতে এমনিই গেছে, আরো যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন সে আবার গণ অধিকার পরিষদে ঢোকার জন্য ট্রাই করছে। সে নাকি গণ অধিকার পরিষদে সেক্রেটারি হতে যাচ্ছে। তার কাছে এখন হিউজ টাকা আছে। গণ অধিকার পরিষদে যদি ঢুকায়ও গণ অধিকার পরিষদ একটু সচ্ছল হতে পারবে তার টাকা দিয়ে। সে লোভ হয়তো গণ অধিকার পরিষদ তার সাথে আলোচনা করছে, কিন্তু রাশেদ যে সেক্রেটারি আছে সে কি তার পদ ছাড়বে? এটা নিয়েও এখন আলোচনা চলছে। এই দিক দিয়ে মাহফুজ আলম আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? মাহফুজ আলমও কিন্তু দুর্নীতি কম করে নাই। তার ভাই মাহফুজ আলমের নাম বিক্রি করো দুর্নীতি কম করে নাই বিভিন্ন জায়গার মধ্যে। মাহফুজ আলম কোন আসনে নির্বাচন করবে নাকি করবে না সেটাও কিন্তু এখন ক্লিয়ার না। মাহফুজ আলম আন্ডারগ্রাউন্ডে থেকে হয়তোবা বিদেশ পালিয়ে যেতে পারে। আসিফ মাহমুদ এখন একটু তড়িঘড়ি করছে, এনসিপিতে ঢুকার ট্রাই করছে, পারে নাই। গণ অধিকার পরিষদে ঢুকার ট্রাই করছে, যদি সেখানেও না পারে শেষে বিএনপিতে ঢুকার ট্রাই করছে, যদি সেখানেও না পারে সেও নীরবে বিদেশ পালিয়ে যাবে। এটা 100%। আর তা না হলে নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন পর যদি সে কোনো আসনে যদি কোন একটা দলের হয়ে প্রার্থী দাঁড়ায় বিএনপি ছাড়া, তাকে বিএনপির কর্মীরা এমন এমন মাই দিবে, সে মায় সে জীবনে ভুলবে না। হয়তো সে গণদোলায় মারাও যেতে পারে। এটা আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে গণদোলাই তো শুরু, ঠিক আছে, কিন্তু তাকে পেতে হবে তো গণদোলাই দেওয়ার জন্য। আমি সেটাও কালকে একটা ভিডিওতে বলেছি যে হয়তোবা বিএনপি থেকে ইশতাককে এখন চুপ করে রাখানো হবে, কারণ নির্বাচনের জন্য। নির্বাচন শেষ, তারপরে খুললাম ছুট দেওয়া হবে ইশতাক বাহিনীকে। দৌড়ায় দৌড়ায় শুধু এনসিপি ধরো আর গণদোলাই ধরো, দৌড়ায় দৌড়ায় শুধু এই টোকাই আসিফ মাহমুদদেরকে ধরো, দৌড়ায় দৌড়ায় শুধু এই মাহফুজ আলমকে ধরো, এদেরকে শুধু গণদোলাইয়ের উপর রাখো। এটাই বাংলাদেশে নির্বাচনের পরবর্তী সময় ঘটবে, নির্বাচনের আগেও ঘটবে। এদেরকে জনগণ ভালোভাবে বাদাম চালান দিয়ে দিবে যখন প্রচার প্রচারণা করতে যাবে। এটা কিন্তু আপনারা আস্তে আস্তে প্রুফ পাচ্ছেন। যেখানে যারা তারা প্রচার প্রচারণা যাচ্ছে সেখানে তারা অপমানের শিকার হচ্ছে। জনগণ ক্ষেপে রাগে তাদেরকে মারার জন্য আসছে। তারা কিন্তু এখন বলতেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আরে ভাই, লেভেল প্লেইং ফিল্ড কেমনে থাকবে? তোমাদের ভোটার নাই 50 জন 100 জন, তোমরা 4-5 জন নিয়ে যাও প্রচার প্রচারণা করতে। সকল জায়গায় বিএনপির লোক দিয়ে ভরা, তোমরা কি মাঠে দাঁড়াতে পারবা? মারের উপর রাখবে না, আবার লেভেল প্লেইং ফিল্ড কেন ঢোকা? এখন কি আওয়ামী লীগ আছে নির্বাচনে? আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো তাহলে বাধ্য হয়ে লেভেল প্লেইং ফিল্ড করতে বাধ্য হতো, কারণ সমানে সমান হতো। এখন 19 আর 20 না, এখন 2 আর 20 এর লড়াই চলতেছে। কারণ একতরফা বিএনপি সকল জায়গায় দখল করে বসে আছে, জামাত হালকা পাতলা কিছু জায়গায় আছে, আর তোমরা তো ছাগলের 50 নাম্বার বাচ্চা। তোমাদেরকে গণায় ধরে? গণাইতে ধরে না। এই গণ অধিকার পরিষদ কোন রকমের দালালি মালালি করে বিএনপির এই নুরু হয়তো একটা সিট পাইতে পারে, আর এনসিপি তো সারা বাংলাদেশ মিলে 50,000 ভোটও পাবে না, আর তারা তো একটা সিটও পাবে না। তো তাদেরকে গণায় ধরবে, মায়ের উপর রাখবে না। তাই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সকল কিছু বুঝতে পেরে হয়তোবা তফসিল ঘোষণার পর রাতের অন্ধকারে কোনো দলের সুযোগ না পেয়ে পালিয়ে যেতে পারে। কারণ তাদেরকে এখন অন্ধকারে বাংলাদেশের জনগণ বিএনপির কর্মী খুঁজে বেড়াচ্ছে। বিএনপি নিষেধ থাকা সত্ত্বেও পাবে মাস শুরু বাদাম চালান। এটাই চলবে তাদের কপালে, এটাই লিখা আছে। কারণ 10% মিনিস্টারের কোনো ছান নাই। দুর্নীতি করে করে বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে তারা।
ওই মাওলানা জালালউদ্দিন রুমির মতো মশারির নিচে বসে জিকির করা অনেক সোজা, টাকার উপর ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন। তারা মশারির তলে বসে বসে মশা মায়ের কামড় খেয়ে খেয়ে ওখানে বসে বসে শুধু শেখ হাসিনার সমালোচনা করতো, শেখ হাসিনার মন্ত্রীদের সমালোচনা করতো। শেখ হাসিনা দেশটা শেষ করে দিয়েছে, শেখ হাসিনার মন্ত্রীরা টাকা পাচার করে দেশটা শেষ করে দিয়েছে, দুর্নীতি করে শেষ করে দিয়েছে। আমরা যদি কখনো ওই জায়গায় বসে আমার দেশটিকে পরিবর্তন করে দিব ওই আসিফ নজরুলের মতো, আমি যদি কখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে পাই, মন উজাড় করে কাজ করব। কথা বুঝেন নাই? দেখতেছি তো কি মন উজাড় করে কাজ করতেছে। ক্ষমতায় বসার আগে, উপদেষ্টা হওয়ার আগে দেদারসে মিথ্যাচার করছে। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, কই 26 লক্ষ তো বাদ, 2 লক্ষ ভারতীয় যে বাংলাদেশে চাকরি করে সেটাও দেখাতে পারেনি। এইরকম অসংখ্য মিথ্যাচার করে উপদেষ্টা পদে বসে এখন আরো মিথ্যাচার করছে এই আসিফ নজরুলরা। এই আসিফ মাহমুদরা মশারের নিচে বসে বসে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতো, যখন ওরাই উপদেষ্টা হয়েছে টাকার উপর যখন শুয়ে আছে, সব থাকতে পারেনি, 10% উপদেষ্টার নাম হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এখন আমার দরকার বাংলাদেশের জনগণ সোচ্চার হওয়া এবং প্রতিবাদ করা। এদের কতটুকু সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর, তাদের ফ্যামিলির কতটুকু সম্পত্তি আছে, সকল কিছু এখন জনসম্মুখে আনতে হবে। যে উপদেষ্টা হওয়ার আগে তাদের কতটুকু সম্পত্তি ছিল, এখন উপদেষ্টা হওয়ার পরে কতটুকু সম্পত্তি হয়েছে। মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এই আসিফ মাহমুদ, ওদের সম্পদের এখন সকল কিছু বিবরণ দিতে হবে আমাদেরকে, কত টাকার মালিক তারা, দুদক ইনভেস্টিগেশন করতে হবে। তা না হলে ধরে নিব সকল কিছুর পিছনে ডক্টর ইউনূসের হাত আছে। দুদকও এখন দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে, কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এই দুদকের দুর্নীতির ইনভেস্টিগেশন করার জন্য আরেকটা দুদক খুলতে হবে, আবার ওই দুদকের দুর্নীতি ইনভেস্টিগেশন করার জন্য আরেকটা দুদক খুলতে হবে। আমরা মানুষ হিসেবে যদি ভালো না হয়, দুদক খুলো কোনো লাভ নাই। এক দুদকের ইনভেস্টিগেশন করার জন্য আরেক দুদক খুলতে হবে। দুর্নীতি দমন কমিশন খুলো লাভ নাই, ওই দুর্নীতি দমন কমিশন খুলো, ওই দুর্নীতির ইনভেস্টিগেশন করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন খুলতে হবে। তাই আমাদের মানুষ হিসেবে ভালো হতে হবে, আমাদের বিবেক ভালো হতে হবে, কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। আর মানুষের মনুষ্যত্ব যদি ভালো না থাকে, মানুষ যদি নিজের থেকে ভালো না হয়, তাহলে কখনো বাংলাদেশকে দুর্নীতি থেকে ঠিক করতে পারবেন না। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন যারাই দুর্নীতির ইনভেস্টিগেশন করবে, তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে তাদের দুর্নীতির ইনভেস্টিগেশন কে করবে? কথা বুঝেন নাই? সে কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন, আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না, আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই। কারণ মানুষ জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ তাকে করতেই হবে, কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হওয়ার কথা ছিল না। এটাই বাস্তবতা। কারণ আপনি যখন দুনিয়াতে মনুষ্যত্বের মৃত্যু হয়ে যাবে, আপনি মরার আগে আরেকবার মরে গিয়েছেন। এই বাংলাদেশের এই টোকাই সমন্বয়ক গুলার সকলের মনুষ্যত্বের মৃত্যু ঘটে গিয়েছে। এই ডক্টর নুসগং এর আশেপাশে যারাই আছে তাদের সকলের মনুষ্যত্বের মৃত্যু ঘটে গিয়েছে। তারা শেখ হাসিনার নামে এমন কোনো মিথ্যাচার করে নাই, শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় মিথ্যাচার করে ক্ষমতায় বসে তারা সকল কিছুই এখন করে যাচ্ছে। শেখ হাসিনার থেকেও 10 গুণ ফ্যাসিস্ট হয়ে গিয়েছে, গুম হত্যার অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে বাংলাদেশকে, পুরা ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতির অভয়ারণ্য তৈরি করেছে ওই মন্ত্রণালয়গুলো, এই ছাত্র উপদেষ্টারা। এটাই রিয়েলিটি। এগুলো আমরা বললে তখন আমাদেরকে গালি দেওয়া হয়, আমরা স্বৈরাচারের দোষর, আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা ছাত্র হত্যা করেছি। আরে ভাই, আমরা নিজেরাও তো ছাত্র ছিলাম, তাই নয় কি? আমরা নিজেরাও আওয়ামী লীগ শাসন আমল নিয়ে অনেক সমালোচনা করেছি, যেখানে করা দরকার। হয়তোবা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, কিন্তু যেটা সত্য সেটা বলতে আমরা ভয় পাই না। আওয়ামী লীগের নেতাদের নাম আমরা সমালোচনা করেছি, কথা বুঝে না। কিন্তু আপনারা যে কাজ করেছেন 5 আগস্টের পরবর্তী সময়, আপনাদের ক্ষমা নাই। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ সুযোগ পেলে নিজেতে আইন তুলে নিবে এবং নিজেরাই বিচার করবে রাজপথে, 100%। তাই নিস্তার নাই, সময় এখনো আছে। এমপিও চিন্তা বাদ দিয়ে বিদেশ পালিয়ে যান, অন্তত জীবনটা রক্ষা হবে, ফ্যামিলি সুখে শান্তিতে থাকবে। আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।